আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স তৃতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়বো এন্টারপ্রেনিউরশিপে বেসিক্যালি আমরা প্রাথমিক অর্থাৎ ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার শেষ করে দেন হচ্ছে আমরা থিওরিজ নিয়ে আলোচনা করছি। অর্থাৎ একজন উদ্যোক্তা তার উদ্যোগকে সফল করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সাপোর্ট প্রয়োজন, বিভিন্ন ধরনের সহযোগিতা প্রয়োজন। মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় যে সে যেহেতু অনেক রিস্ক ক্যারি করে, সেক্ষেত্রে তার সাইকোলজিক্যাল সাপোর্ট বা সাইকোলজিক্যাল বিষয়গুলোকে সাইকোলজিক্যালি তাকে মোটিভেট করতে হয়। এই জন্য বিভিন্ন রকমের থিওরি, অর্থাৎ একটা তো হচ্ছে যে উদ্যোক্তা হচ্ছে বাই বর্ন, অর্থাৎ তারা জন্মগতভাবেই উদ্যোক্তা, জন্মগতভাবেই তাদের মধ্যে কিছু গুণাবলী থাকে যেগুলো তাদের ভবিষ্যতে উদ্যোক্তা হতে সহযোগিতা করে। আরেকটা বিষয়, যেহেতু এখন বর্তমান কনটেক্সট হচ্ছে শিক্ষা এবং প্রশিক্ষণের একটা বিষয় রয়েছে। শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে কৃত্রিমভাবে উদ্যোক্তাকে কি করা যায়, উদ্যোক্তা তৈরি করা যায়। অর্থাৎ যাদের মধ্যে উদ্যোক্তা গুণাবলীর সবগুলো গুণাবলী নেই, কিছু কিছু উইকনেসেস বা কিছু কিছু ডিফিসিয়েন্সি রয়েছে, সেগুলোকে ট্রেন আপ করে বা শিক্ষা দীক্ষার মাধ্যমে করা সম্ভব। এই জন্য বিভিন্ন ধরনের থিওরি রয়েছে। তো হার্ভার্ড ইউনিভার্সিটির, ইউএস এর হার্ভার্ড ইউনিভার্সিটির বিখ্যাত প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট, বেসিক্যালি তিনি হচ্ছেন একজন সাইকিয়াট্রিস্ট। তো ডেভিড ম্যাকলেল্যান্ড, তিনি একটা থিওরি দিয়েছেন। তো তার বিখ্যাত বই অ্যাচিভিং সোসাইটিতে একটা থিওরির উল্লেখ করেছেন। সেই থিওরিটা নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করছি। এইটা যেটা হচ্ছে যে তিনটা পার্ট বা টোটাল সামারি করে মূল যে বিষয়টা, নিড ফর অ্যাচিভমেন্ট, নিড ফর পাওয়ার, নিড ফর অ্যাফিলিয়েশন নিয়ে আমরা কথা বলেছি। চলো আমরা বিস্তারিত ক্লাস শুরু করি। আর এই কোর্সটা আমরা কিন্তু অনার্স ফোর্থ ইয়ারেও করি। কম্বাইনলি কোর্সটা করা হবে অনার্স থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের জন্য, বোথ ইয়ারের জন্য সেম কোর্স। আর এখানে যে বিষয়গুলো আমরা ইনিশিয়ালি দেখেছি সেটা হচ্ছে থিওরিটা কি, আর কি ধরনের থিওরি রয়েছে। তো এটা ডেভিড ম্যাকলেল্যান্ড, উনি অ্যাচিভিং সোসাইটিতে 1961 সালে সাইকিয়াট্রিস্ট, তিনি একজন সাইকিয়াট্রিস্ট, সাইকোলজির প্রফেসর হার্ভার্ড ইউনিভার্সিটির। ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখেছি, প্যাটার্ন যেটা নিড ফর অ্যাচিভমেন্ট, নিড ফর অ্যাফিলিয়েশন, নিড ফর পাওয়ার, এগুলো আমরা আলোচনা করেছি। দেন আমরা যেগুলো আলোচনা করছিলাম সেগুলো হচ্ছে ফ্যাক্টরস গুলো নিয়ে আলোচনা করেছিলাম। লাইক ইন আ ব্রিফ যদি আমরা বলি যে নিড ফর অ্যাচিভমেন্ট, অর্থাৎ সাকসেসের জন্য তার ইন্ট্রিনসিক স্পৃহা, অর্থাৎ ভেতরের স্পৃহাটাই তাকে হচ্ছে বড় রিস্ক, অর্থাৎ উদ্যোগের ক্ষেত্রে যে বিশাল রিস্ক গুলো থাকে সেগুলো অ্যাচিভ করতে সহযোগিতা করে। এরপরে যে সামটাইমস পিপল রয়েছে যারা হচ্ছে অ্যাফিলিয়েশন, অর্থাৎ অ্যাপ্রিসিয়েশনকে তারা খুব বেশি প্রায়োরিটি দেয়, অ্যাপ্রিসিয়েশনকে পছন্দ করে। তো সেক্ষেত্রে যদি সোসাইটি এমন হয় যে ভালো কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করে, তখন তারা এগিয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে পাওয়ার। পাওয়ার যেটা হয়, কিছু কিছু পার্সন থাকে যাদেরকে হচ্ছে পাওয়ার প্রোভাইড করলে তারা এগিয়ে যেতে পারে। এই ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো থেকে আমরা শিখতে পারি সেটা হচ্ছে শিশুদের প্রতিপালন থেকে আমরা বিষয়গুলো দেখতে পাই। লাইক যেই শিশুগুলো মেইডের কাছে নার্সিং হয় বা মেইডের কাছে লালিত পালিত হয়, তাদের বিহেভিয়ার, তাদের রিস্ক টেকেন প্রপেন্সিটি, তাদের এবং সার্বিক বিষয়গুলো কিন্তু সেন্স অফ লজিক,
কোনো কিছু চিন্তা করার ক্ষেত্রে লজিক্যাল পারসেপশন গুলো কিন্তু ডিফারেন্ট হয়। আর যখন প্যারেন্টস একজন কিডসকে প্রতিপালন করে তখন কিন্তু তারা দে ক্যান থিঙ্ক লজিক্যালি, এবং হচ্ছে তাদের মধ্যে যে রিস্ক টেকিং প্রোপেনসিটিটা কি হয়, গ্রো আপ হয়। এরপরে বেসিকলি যেটা হচ্ছে যে যখন প্যারেন্টস থাকে তখন কিন্তু তারা দে বিকাম ক্যারেজিয়াস, অর্থাৎ তারা কিন্তু তাদের মধ্যে বোল্ডনেস অর্থাৎ সাহসের বিষয়টা থাকে। আর যেটা হয় যে যদি এটা মেইড বা সার্ভেন্ট দিয়ে করানো হয় তখন যেটা হয় যে তারাও ওই রকম বোল্ডনেস থাকে না, এবং হচ্ছে তাদের লজিক্যাল সেন্স ডেভেলপ হয় না। তারা এটা কিন্তু আমরা প্রায়ই দেখতে পাচ্ছি। তো এই শিশুদের প্রতিপালনের ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারি। এরপরে এই জিনিসটাই হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্টকে পরবর্তীতে ডাইভার্ট করে বা ডিরেক্ট করে। এরপরে শিশুদের পিতামাতার, এখন আমরা ধরে নিলাম যে শিশুদের পিতামাতার ক্ষেত্রে পজিটিভ হলো, কিন্তু শিশুদের কোনো কারণে যদি শিশুদের এটা লিটারেসির কারণে হতে পারে বা রিজিওনাল ইস্যু হতে পারে, যে কারণেই হোক পিতামাতার আচরণ কিন্তু সন্তানকে প্রভাবিত করে। এখন পিতামাতার আচরণ যদি রিস্ক টেকিং বা লজিক্যাল এই জাতীয় বিষয়গুলো না থাকে তখন কিন্তু এই বিষয়গুলো সন্তানের মধ্যে আসবে না। লাইক আমরা এখানে আমরা নেপোলিয়নকে কোট করতে পারি। নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। তাহলে শিক্ষিত মায়ের বা পিতা মাতার ক্ষেত্রে এডুকেশনের কন্ট্রিবিউশন কিন্তু তিনি আগেই বলেছেন। তো এই বিষয়টা কোট করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে শিশুদের প্রতি শিশুদের পিতামাতার আচরণ এবং হচ্ছে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু তারা প্রিপেয়ার হয়। এরপরের যেই বিষয়টা সেটা হচ্ছে কালচার, লিটারেচার অ্যান্ড কালচারের যে বিষয়টা হচ্ছে সাহিত্য কিন্তু তাদের হৃদয়, মনন, চিন্তা, চেতন এই বিষয়গুলোকে এই বিষয়তে প্রশস্ততা প্রদান করে, প্রশস্ত করে। তো এই এখন যেটা হচ্ছে যে কিছু লেগেসি থাকে, যেমন ইংল্যান্ডের সাহিত্য অনেক রিচ। ইংল্যান্ডের সাহিত্য এবং তাদের জেনারেশন গুলো কিন্তু একটা বোল্ড, আমাদের লিটারেচার অনেক রিচ। দেন আমরা দেখতে পাই যেটা হচ্ছে অন্যান্য যেমন বাংলা সাহিত্য অনেক রিচ। এরপরে যেটা হচ্ছে যে গ্রিক সাহিত্য, ইলিয়ড, ওডিসি, এরপর ড্রামাগুলো। তো এইভাবে যেটা হচ্ছে যে যাদের যাদের রোমান সাহিত্যগুলো যাদের ক্ষেত্রে, এবং কালচারালি যারা ডেভেলপ, কালচার কিন্তু অনেক অনেক সিগনিফিকেন্ট একটা বিষয়। এই ক্ষেত্রে কিন্তু তার ভ্যালুস ক্রিয়েট হয়, তার মূল্যবোধ তৈরি হয়। তো এই মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে কিন্তু সংস্কৃতি, সাহিত্য এবং সংস্কৃতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যারাবিক লিটারেচার রয়েছে যেমন আলিফ লায়লা বা অন্যান্য বা আরব্য রজনীর বিষয়গুলো, লাইলি মজনু, এইগুলো হচ্ছে যে সাহিত্য, এগুলো কিন্তু খুব ডিপ রুটেড একটা ইম্প্যাক্ট ফেলে। অর্থাৎ তোমরা দেখবে যে মোস্ট অফ দ্য কেসেস যখন এই সিরিয়ালগুলো লাইক টিভি সিরিয়ালগুলো, এখন আমরা দেখতে পাচ্ছি যে টিভি সিরিয়ালগুলো কিন্তু মানুষের উপর অনেক প্রভাব ফেলছে। এগুলো কি পার্ট অফ কালচার। যেমন হচ্ছে যে আলাদিনের কথা আমরা বলতে পারি, আলিবাবার কথা বলতে পারি, আলিবাবা 40 চোর, এগুলো কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের উপর অনেক প্রভাব বিস্তার করে। তখন এই অনুযায়ী কিন্তু তাদের তাদের যে গ্রোথটা, এগুলো কিন্তু কেরিয়ারের ক্ষেত্রেও আমরা এই যে এই বিষয়গুলো অর্থাৎ প্রভাব বিস্তার করে। তো এরপরে যেটা হচ্ছে আলাদিন, বা এই যে বর্তমানে এরতুগাল সমত একটা সিরিয়াল হচ্ছে এরতুগাল। তো এই জাতীয় সিরিয়ালগুলো যেটা হচ্ছে যে বা যদি কোনো নেগেটিভ, লাইক আমরা দেখছি যে অনেক সিরিয়াল হচ্ছে যারা যারা হচ্ছে নেগেটিভিটি স্প্রেড করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সোশ্যাল কনফ্লিক্ট বেড়ে যাচ্ছে। খুব অ্যাপারেন্টলি কিন্তু দেখতে পাচ্ছি সোশ্যাল কনফ্লিক্ট গুলো বেড়ে যাচ্ছে, একেবারে বাসার মধ্যে সোশ্যাল কনফ্লিক্ট অ্যারাইজ করছে। তাহলে এটা কিন্তু খুব ডিরেক্ট ইনফ্লুয়েন্স। সোশ্যালাইজেশন
একটা বিষয় যে সামাজিক প্রেক্ষাপট, কোন দেশের সামাজিক প্রেক্ষাপট কিরকম। এখন সামাজিক প্রেক্ষাপটগুলো যদি ইজি হয়, সামাজিক প্রেক্ষাপটগুলো যদি খুব এটা হচ্ছে যে পজিটিভ হয়, তাহলে কিন্তু সে সমাজ থেকে অনেক কিছু শিখতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি উদাহরণ দিই, উন্নত দেশগুলোর কনটেক্সট আর লাইক আফ্রিকার দেশগুলো বা অনুন্নত দেশগুলোর কনটেক্সট, অর্থাৎ কনটেক্সচুয়ালি কিন্তু তারা অনেক ডিফারেন্ট। তাদের লার্নিং, অর্থাৎ লার্নিং ইনস্টিটিউশন বেসিস যতটুকু হচ্ছে, সামাজিকরণের কারণে কিন্তু অনেক বেশি হচ্ছে। এরপরে হচ্ছে ট্রেনিং এর জন্য, ট্রেনিং এর যে বিষয়টা, এখন ট্রেনিং খুব সিগনিফিক্যান্ট রোল প্লে করছে। ট্রেনিং এর মাধ্যমে মানুষ অর্থাৎ নিড ফর অ্যাচিভমেন্ট কিন্তু আমাদেরকে একটা বিষয়ই সাজেস্ট করে, সেটা হচ্ছে যে আসলে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা প্রিপেয়ার করা সম্ভব। এর পরের বিষয়টা আমি তোমাদের ডিটেল বলবো। প্রশিক্ষণের বিষয়টা, নিড ফর অ্যাচিভমেন্ট ইজ আ ম্যাটার ট্রেনিং। প্রশিক্ষণের মাধ্যমে নিড ফর অ্যাচিভমেন্ট গ্রো করা সম্ভব। এইটা ওই হচ্ছে সাইকিয়াট্রিস্ট ডেভিড ম্যাকলেল্যান্ড, উনি ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশের আহমেদাবাদে একটা রিসার্চ করে। তো রিসার্চ করে তিনি দেখেছেন যে আসলে যদি ট্রেন আপ করা হয়, তাহলে কি মানুষকে কি করা হয়, মানুষকে হচ্ছে উদ্যোক্তা, অর্থাৎ উদ্যোক্তা হিসাবে প্রিপেয়ার করা যায়। খুব স্বাভাবিকভাবেই দেখো, মানুষ কিন্তু মানুষের একেবারে স্বাভাবিক ফিচারটা যদি আমরা বলি, মানুষ কিন্তু অনুকরণ প্রিয়। সো একজন একটা বিষয়ে সাকসেসফুল হলে তখন কিন্তু আরেকজন ইন্সপায়ার হয়, এটা হচ্ছে দেখে দেখে। তো দেন ট্রেন আপে কিন্তু তাকে ট্রেনিং এ কিন্তু কি করা হয়, ওই রিয়েল এনভায়রনমেন্টটাকে কিন্তু একটা ডামি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তাকে ট্রেন আপ করা হয়। এই সিচুয়েশন আসতে পারে, এই হার্ডেলস আসতে পারে, এই রিস্ক আসতে পারে, দেন হচ্ছে আমাদের এই রিস্ক গুলো এইভাবে কাভার করতে হবে। তার কি থাকে, একটা সিস্টেমেটিক লার্নিং থাকে। তার মধ্যে যদি গুণাবলী, ওই গুণাবলীগুলো ইনহেরেন্ট নাও থাকে, দেন ট্রেনিং এর কারণে কিন্তু ট্রেনিং এর যে বেসটা, ট্রেনিং এর যে ফাউন্ডেশনটা, তাকে কিন্তু এগিয়ে যেতে সহযোগিতা করে। দেন এই ক্ষেত্রে আমরা জাপানকে খুব ভালো উদাহরণ হিসাবে দেখতে পারি। যদিও জাপান হচ্ছে কালেকটিভলি, অর্থাৎ তারা যেটা করে টিম ওয়াইজ করে, কিন্তু যেটা হচ্ছে ট্রেনিং এর মাধ্যমে যে ডেভেলপমেন্ট, এটা জাপানে খুব বেশি প্রচলিত। এবং এবং যেটা হচ্ছে যে আমরা ইউএসএ তে দেখতে পারি, ইউএসএ তে বিভিন্ন ধরনের ইয়ুথ প্রোগ্রামগুলো কিন্তু ইউএসএ তে হয়ে থাকে। অর্থাৎ তাদের ইয়ুথদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো ইন্ট্রোডিউস করে, এবং এর মাধ্যমে কি নতুন নতুন উদ্যোক্তা কিন্তু গ্রো হচ্ছে। আমাদের দেশেও কিন্তু ইয়ুথদের জন্য অনেক প্রোগ্রাম করা হচ্ছে, ফিমেলদের জন্য অনেক, অর্থাৎ ফিমেল এন্টারপ্রেনিউর ডেভেলপ করার জন্য কিন্তু অনেক প্রোগ্রাম বা অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। অর্থাৎ ট্রেনিং এর মাধ্যমে কি করা, এই জন্য কিন্তু একটা ফাউন্ডেশন রয়েছে, এটাকে আমরা এসএমই ফাউন্ডেশন বলি। এসএমই ফাউন্ডেশনে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং করে কি করা হয়, উদ্যোক্তা ক্রিয়েট করা হয়। এক্ষেত্রে সব ধরনের পার্সনকে ট্রেন আপ করা হয়, পার্টিকুলারলি ইয়ুথদেরকে ট্রেন আপ করা হয়। এবং হচ্ছে দেন আমাদের দেশে একটা মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, তাদের কাছে তাদেরও কিন্তু অর্থাৎ শিডিউল অ্যাক্টিভিটিস, রুটিন অ্যাক্টিভিটিস রয়েছে ইয়ুথদেরকে ট্রেন আপ করা। আর আরেকটা সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে, আমাদের এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের টাইম। অর্থাৎ আমরা 2012 সালে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে প্রবেশ করে, এবং এটা এখনো চলমান রয়েছে। তো এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে আমাদের কিন্তু আর্ন করতে হবে। সো এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রবলেমস, সমস্যাগুলো কি। নিড ফর অ্যাচিভমেন্টে যে আমরা জানি অনেক সুবিধা রয়েছে, টোটাল কনসেপ্ট গুলো আমরা পড়লাম, কি কি পার্টিকুলার বিষয় থাকে সেগুলো আমরা জানলাম, অনেক বিষয় জেনে এখন প্রবলেমস গুলো কি হয়, আসলে কি ধরনের প্রবলেমস হতে পারে। তো প্রবলেমস গুলোর মধ্যে যেই প্রবলেমস গুলো হয় ইউজুয়ালি, সেটা হচ্ছে ব্যর্থতার আশঙ্কা। অর্থাৎ যদি
ফেইল করার ভয় থাকে। এখন উদ্যোগ বিষয়টা সাকসেস এবং ফেইল এইটা কিন্তু দুইটাই অ্যাসোসিয়েটেড, অর্থাৎ দুইটাই সংশ্লিষ্ট। যে 100% বলা যাবে না যে 100% সাকসেস হবে আবার 100% ফেইল হবে, সেটাও নিশ্চিত না, দুইটাই অনিশ্চিত। দেন এই ক্ষেত্রে আমরা একটু মেজার করতে পারি আসলে কতটুকু সাকসেসের চান্সেস রয়েছে, এটা কিন্তু মেজার করা যাবে। এটা যদি এরকম হয় যে 40-60 40-60, দেন এইটা কিন্তু সম্ভব। 40-60 হলে সম্ভব যে 40% রয়েছে। এই ক্ষেত্রে নিড ফর অ্যাচিভমেন্ট যারা রয়েছে, যাদের স্পৃহা রয়েছে, তারা কিন্তু এইটাকে কনভার্ট করে ফেলে, অর্থাৎ 40% সাকসেস রেটকে এরা সাকসেস পার্সেন্ট 60% এবং এইটাকে কি করে 100% নিয়ে যায়। অর্থাৎ এরা যদি মোটামুটি দেখে যে সাকসেস রেট রয়েছে, তাহলেই কিন্তু কি করে সফলতার দিকে দুর্দান্ত গতিতে এগিয়ে যায়। এরপরে হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল যেই উপাদানগুলো বা এক্সটার্নাল আমরা এনভায়রনমেন্ট বলতে পারি, অর্থাৎ বাহ্যিক পরিবেশ, সবকিছুই কিন্তু উদ্যোক্তার হাতে নেই। লাইক হচ্ছে উদ্যোক্তা কিন্তু উদ্যোগ গ্রহণ করবে, তার উদ্যোগে কিন্তু ফান্ডিং করতে হবে, লাইক ফিন্যান্সিং করতে হবে, দেন হচ্ছে অর্গানোগ্রাম হবে, বা এইচআর লাগবে, ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি লাগবে। সো অনেক কিছু প্রয়োজন। তো সব বিষয় কিন্তু উদ্যোক্তা এবং এর সাথে অ্যাসোসিয়েটেড ল, অর্থাৎ আইন তাকে কি ধরনের সহযোগিতা করছে, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে লিগ্যাল ব্যারিয়ার গুলো কি কি রয়েছে, আইনগত প্রতিবন্ধকতা কি রয়েছে, পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা কি রয়েছে। এমনি আমাদের দেশে যে চ্যালেঞ্জটা হয়ে থাকে আইডি ক্রাইসিস, অর্থাৎ একজন মানুষ যখন উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করে তখন তার পরিচিতি থাকে না, এবং উদ্যোক্তা আমাদের দেশে স্বীকৃত কোনো বিষয় না। এবং হচ্ছে যেটা করা হয় সাকসেস হওয়ার আগ পর্যন্ত এটাকে অবমূল্যায়ন করা হয় এবং অবহেলা করা হয়। তো যে কারণে উদ্যোগ বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে চায় না, এবং এই জন্য যেটা করতে হবে, আর উদ্যোগ উদ্যোগ নিয়ে এগিয়ে না গেলে বেসিক্যালি একটা দেশের অর্থনীতি ভালো করতে পারে না। খুব খুব ট্রুলি খুব সাধারণ একটা সত্য কথা। একটা দেশের অর্থনীতি যদি ভালো করতে চায় বা বুস্ট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে অতিরিক্ত ঝুঁকি গ্রহণ। আমরা নিড ফর অ্যাচিভমেন্টে দেখেছি যে তারা হচ্ছে ঝুঁকি গ্রহণ করে, তারা কোনো মতে যদি সাকসেস চান্স থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ঝুঁকি গ্রহণ করে, এবং হচ্ছে এই ঝুঁকি নিয়ে তারা এগিয়ে যেতে চায়। যদি একেবারে কম সাকসেস চান্সও থাকে সেক্ষেত্রেও তারা এগিয়ে যেতে চায়। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে এন সিএইচ নিড ফর অ্যাচিভমেন্ট পার্সনগুলো কিন্তু ঝুঁকি গ্রহণ করার ক্ষেত্রে অনেক পটু। তবে এখানে একটা বিষয় রয়েছে, আনরিয়েলিস্টিক বিষয়, যেটা হবার না। এখন কোনো কিছু যদি লিগালি নিষেধ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু উদ্যোক্তা যতই চেষ্টা করুক এটা পসিবল না। যদি আবার কোনো কিছু দেখা যাচ্ছে যে আমার এনভায়রনমেন্ট সাপোর্ট করে না, লাইক আমার সৌদি আরবে একরকম পরিবেশ, বাংলাদেশে একরকম পরিবেশ, ইন্ডিয়া একরকম পরিবেশ, তো এই এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্টেড প্রোডাক্ট হতে হবে। এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসা হলো যেটা আমাদের এনভায়রনমেন্টের সাথে এনভায়রনমেন্ট অ্যাডজাস্ট করে না, তো সেই জাতীয় প্রোডাক্টকে কিন্তু যদি উদ্যোক্তা তার তার নিড ফর অ্যাচিভমেন্ট দিয়ে সাকসেস করতে চায়, এটা কিন্তু আনরিয়েলিস্টিক হবে। এরপরের যে বিষয়টা হচ্ছে পরামর্শ গ্রহণ এবং দৃষ্টান্ত অনুসরণে অনীহা। অনেক উদ্যোক্তা রয়েছে, তারা হচ্ছে যে পার্সোনাল কনফিডেন্স লেভেলকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে পার্সোনাল কনফিডেন্স বা নিড ফর অ্যাচিভমেন্ট যতই থাকুক, পরামর্শ, অর্থাৎ এই সংশ্লিষ্ট বিষয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের পরামর্শ কিন্তু অবশ্যই লাগবে। কারণ ফিল্ডটা যদি আনফ্যামিলিয়ার হয় সেক্ষেত্রে কিন্তু উদ্যোক্তা গিয়ে নিজে সবকিছু করে ফেলার চেষ্টা করাটা বোকামি হবে। সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে, পরামর্শ গ্রহণ করতে হবে, এবং হচ্ছে এই ক্ষেত্রে যারা দৃষ্টান্ত তাদেরকে অনুসরণ করতে হবে। লাইক আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে
বাংলাদেশে উদ্যোগের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, স্যামসন এইচ চৌধুরী, স্কয়ারের স্যামসন এইচ চৌধুরী, এবং যেটা হচ্ছে যে যিনি ডোর টু ডোর ওষুধ মার্কেটিং করেছেন। এরপরে যেটা হচ্ছে স্কয়ার, এত বড় একটা কোম্পানি এখন বিশ্বের অনেক দেশেই ওষুধ রপ্তানি করছে। তো এইরকম যারা হচ্ছে জনাব আকিস সাহেব, তিনি এবং তিনি হচ্ছেন যে একেবারে রুট লেভেল থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত অ্যাচিভ করেছেন। তো এইরকম যারা ইন্সপায়ারিং পিপল রয়েছে তাদের তাদের এবং হচ্ছে এইগুলোকে কিন্তু কলেজ ইউনিভার্সিটি, স্কুল কলেজ ইউনিভার্সিটির টেক্সটগুলোতে কিন্তু রিলেট করতে হবে। যারা সফল হচ্ছে টেক্সটগুলোতে যেটা করতে হবে, এদের জীবনী, এদের কন্ট্রিবিউশন, এদের এদের হচ্ছে এগিয়ে যাওয়ার পথে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, এই বিষয়গুলো কিন্তু ফোকাস করতে হবে। দেন হচ্ছে উদ্যোক্তা ক্রিয়েট করা যাবে। এরপরে দেখো হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টের বিষয় রয়েছে বাহ্যিক পরিবেশের সুযোগ। অর্থাৎ বাহ্যিক যে উদ্যোক্তারা বাইরের যে পরিবেশ, অর্থাৎ তার সোর্সিং থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে একটা ভালো সুযোগের অভাব থাকলে কমিউনিকেশন প্রবলেম, এরপরে দেখা গেছে সোর্সিং প্রবলেম, বা এরপরে এইচআর প্রবলেম, তো সব মিলিয়ে যদি এই প্রবলেমগুলো থাকলে কিন্তু উদ্যোগ সফল হওয়া সম্ভব না। বাহ্যিক পরিবেশের সুযোগ। এরপরের যে বিষয়টা হচ্ছে সাংগঠনিক শক্তি ও দুর্বলতা সমূহের শনাক্তকরণ। উদ্যোক্তা প্রথমে যখন শুরু করে তখন কিন্তু তার সাংগঠনিক শক্তি খুব একটা থাকে না, এবং হচ্ছে তখন কাজগুলো কিন্তু খুব দ্রুত এবং এলোমেলো হয়। তো সেই ক্ষেত্রে যেটা যখন সংগঠনটা দাঁড়িয়ে যাবে তখন কিন্তু এর এর হচ্ছে স্ট্রেংথ এবং হচ্ছে উইকনেসেস গুলো আইডেন্টিফাই করতে হবে। এই স্ট্রেংথ লাইক হচ্ছে মার্কেটিং টিম বা ম্যানুফ্যাকচারিং টিম প্রপার সাপোর্ট দিচ্ছে কিনা, বা হচ্ছে সিএম প্রপার সাপোর্ট দিচ্ছে কিনা, এই যে বিষয়গুলো, এইচআর প্রপার এইচআর নিয়ে আসতে পারছে কিনা, এই বিষয়গুলোকে কিন্তু এনশিওর করতে হবে। এগুলো সাকসেসের সাথে কোরিলেটেড। তাহলে এই বিষয়গুলোকে আইডেন্টিফাই না করলে কিন্তু যেটা হবে যে এটা হচ্ছে অসুবিধা হয়ে দাঁড়াবে। এরপরে হচ্ছে যে যথাযথ শিক্ষা এবং প্রশিক্ষণের অভাব, অর্থাৎ প্রপার এডুকেশন, এক হচ্ছে একাডেমিক এডুকেশন, দেন হচ্ছে যেই রিলেটেড কাজ করতে যাবে সেই রিলেটেড ট্রেনিং গুলো কিন্তু লাগবে। সেই রিলেটেড ট্রেনিং এর মাধ্যমে নিজেকে উপযোগী করতে হবে। আমরা এর পরের বিষয়টা, আমরা তো প্রবলেম আলোচনা করেছি, এই প্রবলেমগুলো রয়েছে, এখন এগুলো কিভাবে সলভ করব। দেন হচ্ছে ওয়েস্ট আমরা কিভাবে এটা সলভ করতে পারি। তো সলভ করার ক্ষেত্রে বা সলিউশন গুলো কি কি সলিউশন রয়েছে। সলিউশন বেসিক্যালি যেই প্রবলেমগুলো রয়েছে এগুলোকে যদি আমরা ইরেডিকেট করতে পারি, এগুলোকে যদি আমরা রিমুভ করতে পারি, ব্যর্থতার আশঙ্কাকে আমরা দূর করতে পারি, বাহ্যিক উপাদানগুলো যদি ফেভারেবল হয়, অতিরিক্ত ঝুঁকি গ্রহণ যদি না করা হয়, পরামর্শ গ্রহণ করা হয়, বা দৃষ্টান্ত অনুসরণে অনীহা এটাও যদি না হয়, দেন বাহ্যিক পরিবেশের সুযোগের অভাব যদি না হয়, এবং সাংগঠনিক শক্তি দুর্বলতা সমূহ কি করতে হবে, শনাক্তকরণ করতে হবে, প্রপার এডুকেশন এবং প্রশিক্ষণ প্রদান করতে হবে। এই বিষয়গুলো এনশিওর করলে কিন্তু যেটা হচ্ছে যে এটা প্রবলেমগুলো, এই বিষয়গুলো প্রবলেমগুলো এখন এগুলোকে সলিউশন করতে হবে। সলিউশন হচ্ছে যে শক্তি এবং দুর্বলতা নির্ণয়, এটা সাংগঠনিক ক্ষেত্রে হোক, আমরা সোর্ট অ্যানালাইসিস, স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, অপরচুনিটি, থ্রেট, এই বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখতে পারি। এটা সব ক্ষেত্রে দেখা যেতে পারে। এটা অর্গানাইজেশনের ক্ষেত্রে তো অবশ্যই, যে কোন স্ট্রেংথ কোথায় রয়েছে, যে বা এই অর্গানাইজেশনের মার্কেটিং ডিপার্টমেন্ট অনেক স্ট্রং, অর্থাৎ যেই পণ্যই তৈরি করা হোক সেটা সেল করা যাবে, অথবা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট অনেক স্ট্রং, তারা হচ্ছে পণ্য উৎপাদনে খুব এগিয়ে আছে। তো এই বিষয়গুলোকে কিন্তু
এনশিওর করতে হবে। অর্থাৎ শক্তি কোন সেক্টরটা শক্তি, লাইক যদি এমন হয় যে আমার মার্কেটিং ভালো মতো কাজ করছে না বা এসিএম ভালো মতো কাজ করছে না বা ফাইন্যান্সের সমস্যা, দেন হচ্ছে এই পার্টিকুলার প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে কি করতে হবে, সলিউশন করতে হবে। এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে বাজারজাতকরণ সমস্যা। বাজারজাতকরণ সমস্যা এখন বর্তমান প্রেক্ষাপটে বাজারজাতকরণের চেইনে প্রবলেম থাকতে পারে। অর্থাৎ এখানে মধ্যস্বত্বভোগী অনেক মধ্যস্বত্ব, অর্থাৎ মিডল ম্যানরাই কিন্তু পুরো বাজারজাতকরণের পথে মেইন মেইন হচ্ছে অন্তরায়। এই মিডলম্যান গুলোকে যদি রিমুভ করা যায়, মিডলম্যান গুলোকে যদি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়, তখন কিন্তু বাজারজাতকরণ প্রবলেম সলভ হয়ে যায়। আর এমনি এমনি যেটা হচ্ছে পসিবিলিটি, সেটা হচ্ছে পসিবিলিটি এখন মার্কেটিং এর এজ। অর্থাৎ আগে আগে কিন্তু নিড আইডেন্টিফাই করা হতো, পরে প্রোডাক্ট তৈরি করা হতো। এখন কিন্তু এমন একটা সিচুয়েশন, আমরা আগে প্রোডাক্ট তৈরি করে ফেলতে পারি, পরে নিড ক্রিয়েট করা সম্ভব। সো এখন কিন্তু নিড নিড যেটা হচ্ছে যে মানুষের নিড ক্রিয়েট করা হচ্ছে। ক্রিয়েট করার জন্য বিভিন্ন ধরনের মার্কেটিং টুল, বিভিন্ন ধরনের বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, নতুন নতুন করে ইন্ট্রোডিউস করা হচ্ছে। দেন কমন প্রবলেম আমরা জানি, ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ক্ষেত্রে যেই উপাদানগুলো রয়েছে, আমরা বলতে পারি হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। দেন হচ্ছে ক্যাপিটাল প্রবলেম। ক্যাপিটাল প্রবলেমগুলো আমাদের মতো দেশের জন্য, উন্নয়নশীল বা উন্নত দেশের জন্য খুব বড় সমস্যা। ক্যাপিটাল সমস্যার কারণে দেখা যায় যে উদ্যোগ থাকলেও, কনসেপ্ট থাকলেও, আইডিয়াস থাকলেও এগুলো ইমপ্লিমেন্ট করা সম্ভব না। তো এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট, ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট আমাদের দেশ বা এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে যেটা হয় যে ইন্টারেস্ট রেট অনেক হায়ার থাকে, বা ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলোতেও কিন্তু ইন্টারেস্ট রেট অনেক হায়ার থাকে। সেক্ষেত্রেও কিন্তু যারা এন্টারপ্রেনার রয়েছে, যারা ইনভেস্টর রয়েছে, তারা কিন্তু প্রপারলি দেখা যায় যে ইন্টারেস্ট দিতে দিতেই তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এখন যেটা সেই তুলনায় কিন্তু সমাজতান্ত্রিক দেশগুলো যদি বলি, সেখানে ইন্টারেস্ট রেট অনেক কম। তো এইখানে যেটা হয় যে কম্পিটিশন কিন্তু গ্লোবালি হয়। অর্থাৎ সোশ্যালিস্ট কান্ট্রিরাও প্রোডাক্ট তৈরি করছে, ক্যাপিটালিস্ট কান্ট্রিরাও প্রোডাক্ট তৈরি করছে। এখন তাদের দুইজনের প্রোডাক্ট কিন্তু বিক্রি হবে এক জায়গায়, এক মার্কেটে। এখন সোশ্যালিস্ট কান্ট্রির ইন্টারেস্ট রেট কম হওয়ায় ওদের কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক কমে গেছে। আবার আরেকটা বিষয়, ক্যাপিটালিস্ট কান্ট্রি লাইক হচ্ছে যারা নেতৃত্ব দিচ্ছে ইউএসএ বা ইউরোপ, এখানে কিন্তু লেবার কস্ট অনেক হায়ার, সেই তুলনায় সোশ্যালিস্ট কান্ট্রি গুলোতে লেবার কস্ট মডারেট এবং হচ্ছে ইন্টারেস্ট রেট অনেক কম। তো সেই তুলনায় কিন্তু খুব কম দামের মধ্যে ওরা একটা পণ্য তৈরি করতে পারে, এবং এই ওদের একটা পণ্য তৈরি করতে অনেক বেশি খরচ হয়ে যায়, এবং পণ্যটা একই মার্কেটে বিক্রি হয়। তো কনজিউমার কিন্তু যার দাম কম, সেই পণ্যটাই, দাম কম কোয়ালিটি ভালো, সেই পণ্যটাই কিনতে চাইবে। তো এই জন্য এই এই বিষয়গুলোকে ফোকাস করতে হবে। এই বিষয়গুলো ফোকাস করে দেন হচ্ছে উদ্যোক্তার জন্য ফেভারেবল যে বিষয়গুলো সেগুলো করতে হবে। আর আমাদের জন্য গুড নিউজ হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে ইন্টারেস্ট রেটের বিষয়টা অনেকটাই কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ ৬ নয় এখানে যেন হচ্ছে যে প্রচুর ইনভেস্টমেন্ট হয়, প্রচুর উদ্যোক্তা ক্রিয়েট হয়। এই জাতীয় পারসেপশন থেকে ইন্টারেস্ট রেট হচ্ছে যে ৬ এবং ৯, সর্বোচ্চ ৬% নেওয়া যাবে এবং হচ্ছে ৯% দেয়া যাবে, এটা বেঁধে দেওয়া হয়েছে। আগে কিন্তু ইন্টারেস্ট রেট আরো অনেক বেশি ছিল এবং হচ্ছে যে যার ইচ্ছা মতো ইন্টারেস্ট ইম্পোজ করতো। অন্যান্য এক্সটার্নাল সমস্যা, যদি অন্যান্য এক্সটার্নাল সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে সাংগঠনিক সমস্যা থাকতে পারে, সেটা হচ্ছে যে কোনো পার্টিকুলার পার্সনের থাকতে পারে, বা আমি যেটা বললাম যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের ক্ষেত্রে মূলধনের সমস্যা আমরা একটা আইডেন্টিফাই করলাম, ল্যান্ডের সমস্যা থাকতে পারে, লেবারের সমস্যা থাকতে পারে। আর এগুলো কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে, কোথাও লেবার কস্ট লোয়ার হলে কোথাও হচ্ছে লেবার কস্ট অনেক হায়ার। অর্থাৎ ওইখানে হচ্ছে লেবার কস্টের জন্য কি হয়, ম্যানুফ্যাকচারিং কস্ট অর্থাৎ ওভারঅল যে কস্ট আছে সেটা কিন্তু অনেক বেড়ে যায়।
তো সেই জন্য যেটা করতে হবে লেবার কস্ট বা ইন্টারেস্ট রেট এগুলো এই জাতীয় বিষয়গুলো সমস্যা কিনা। তো তখন কিন্তু কম্পিটিটিভ এনভায়রনমেন্টে দেখা গেছে যে তখন মার্কেট কিন্তু নষ্ট হবে। অর্থাৎ আমাদের যে এক্সিস্টিং কাস্টমারগুলো চাইবে যে যেখানে কম, অর্থাৎ কাস্টমারের কিন্তু খুব স্বাভাবিক একটা চাওয়া, যেখানে সে কোয়ালিটি প্রোডাক্ট কম দামে নিতে পারবে সেখান থেকেই তারা নিবে। এই জন্য অন্যান্য প্রবলেমগুলোকেও আইডেন্টিফাই করা এবং সেগুলোকে সলিউশন করা। তো এই ছিল আমাদের ডেভিড ম্যাকলেল্যান্ডের নিড ফর অ্যাচিভমেন্ট থিওরির বিষয় সম্পর্কে কথাবার্তা ছিল, এবং হচ্ছে আমরা প্রবলেমস দেখেছি, সলিউশন দেখেছি। তো আই হোপ যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, এবং সবচেয়ে মজার বিষয় যে তোমরা জানতে পেরেছো ট্রেনিং এর মাধ্যমে কি উদ্যোক্তা ক্রিয়েট করা যায়। তো এখন যাদের উদ্যোক্তার গুণাবলী রয়েছে তারা তো উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করবে, এবং যাদের উদ্যোক্তার গুণাবলী নেই, উদ্যোক্তা হতে চাও, তারাও তোমরা চেষ্টা করতে পারো। দ্যাটস অল ফর দ্য টাইমিং। ভালো থাকো। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।